নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। ভারতে আতঙ্ক ছড়াচ্ছে গুলেনবাড়ি সিন্ড্রোম সংক্রমণ। ইতিমধ্যে মুম্বাইয়ে একাধিক শিশু আক্রান্ত গুলেনবাড়িতে। পুনের একাধিক হাসপাতালে আক্রান্তের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পুনেতে আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যা সবথেকে বেশি। গত সোমবার থেকে পুনেতে আক্রান্ত 73 জন। গত 4 দিনে আক্রান্ত হয়েছেন 26 জন। 14 জন ভেন্টিলেশনে রয়েছেন। চিকিৎসকরা জানাচ্ছেন সাধারণত ব্যাকটেরিয়া বা ভাইরাস জনিত সংক্রমণের পর জিভিএস অর্থাৎ গুলেনবাড়ি সিন্ড্রোম হতে পারে। এই সংক্রমণ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়। এটি শিশু এবং যুবক বয়সী মানুষদের মধ্যে বেশি দেখা যেতে পারে বলেই চিকিৎসকেরা জানাচ্ছেন। ভারতে এই আতঙ্ক ক্রমশ ছড়াচ্ছে। এবার আপনাদেরকে জানাবো এই যে গুলেনবাড়ি সিন্ড্রোম বা জিভিএস এর কথা বলছি, এই গুলেনবাড়ি সিন্ড্রোম আসলে কি? ব্যাকটেরিয়া এবং ভাইরাস দ্বারা সংক্রমণ। ঠিক কি কোন ব্যাকটেরিয়া বা কোন ভাইরাসের দ্বারা এই সংক্রমণ ছড়াচ্ছে, আসুন সেটাই আপনাদেরকে দেখাই। এবার জানানোর চেষ্টা করি। গুলেনবাড়ি সিন্ড্রোম ক্যাম্পিলোব্যাক্টার জেজুনি নামক ব্যাকটেরিয়ার এক প্রকোপ, যার জেরে এই গুলেনবাড়ি সিন্ড্রোম, যাতে আক্রান্তের সংখ্যা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। ক্যাম্পিলোব্যাক্টার জেজুনি নামক ব্যাকটেরিয়ার সংক্রমণ এছাড়াও সাইটোমেগালো ভাইরাসের জেরেও অসুস্থতা হচ্ছে। গুলেনবাড়ি সিন্ড্রোম সম্পর্কে তথ্য আপনাদেরকে জানাচ্ছে। গুলেনবাড়ি সিন্ড্রোম শ্বাসনালী এবং পরিপাক তন্ত্রে সংক্রমণ দেখা দেয়। এর জেরে শ্বাসনালী এবং পরিপাক তন্ত্রে সংক্রমণজনিত রোগীর আক্রান্তের সম্ভাবনা আরও বেশি বলেই খবর পাওয়া যাচ্ছে। 8 থেকে 80 যে কেউ এই গুলেনবাড়ি সিন্ড্রোমে আক্রান্ত হতে পারেন। মুম্বাইয়ে একাধিক শিশু আক্রান্ত গুলেনবাড়ি সিন্ড্রোমে। পুনের একাধিক হাসপাতালে যারা আক্রান্ত হয়েছেন তাদের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, তাদের চিকিৎসা চলছে। পুনেতে আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যা সব থেকে বেশি বলেই এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। গত সোমবার থেকে পুনেতে আক্রান্ত হয়েছে 73 জন। গত 4 দিনে আক্রান্তের সংখ্যা 26 জন। 14 জন রয়েছেন ভেন্টিলেশনে। এবার আপনাদেরকে জানাবো এই যে জিভিএস এর কথা বলছি বা গুলেনবাড়ি সিন্ড্রোমের কথা জানাচ্ছি। এই গুলেনবাড়ি সিন্ড্রোমের প্রভাব এতে কি হতে পারে, কি কি এখনো পর্যন্ত দেখা দিয়েছে আপনাদেরকে সেটাই দেখাই। এবার গুলেনবাড়ি সিন্ড্রোমের প্রভাব কি সেটা জানাবো। অসাড় হয়ে যাবে দেহ। এই গুলেনবাড়ি সিন্ড্রোমের প্রভাবে অসাড় হয়ে যায় পুরো দেহ, এমনই জানা যাচ্ছে। সারা দেহে যন্ত্রণা অনুভব করেন যারা গুলেনবাড়ি সিন্ড্রোমে আক্রান্ত হন। তারা হাত এবং পা ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। এতে গুলেনবাড়ি সিন্ড্রোমের প্রভাব এগুলি 1 থেকে 4 সপ্তাহের মধ্যে এই অসাড় ভাবটা লক্ষ্য করা যায় যারা এখনো পর্যন্ত আক্রান্ত হয়েছেন। ঘাড়ের পেশি ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে পারে বলেই জানা যাচ্ছে। গায়ে ব্যথা অনুভব হয়। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে মূলত এটি প্রভাব বিস্তার করে, যার জেরে কিন্তু দুর্বল হতে থাকেন মানুষ। মুখের পেশির যে দুর্বলতা তাতে কিন্তু খেতে সমস্যা হয়, চিবোতে সমস্যা হয়, এমনই কিন্তু জানা যাচ্ছে। চোখের পেশিও এক্ষেত্রে দুর্বল হতে শুরু করে, ভিশন প্রবলেম হতে শুরু করে। 8% ক্ষেত্রে শুধুমাত্র পায়ের ক্ষেত্রেই দুর্বলতা লক্ষ্য করা যায়। ঘাড়, পিঠ এবং কোমরে ব্যথা অনুভব হতে পারে। এতে গোটা দেহই কিন্তু অসাড় হয়ে যায়। এতে একাধিক সিমটমস ইতিমধ্যে কিন্তু সামনে আসছে। ডাক্তাররা বা চিকিৎসকেরা এমনটাই জানাচ্ছেন। আমরা এই বিষয় নিয়ে আরও জানবো। অয়ন শর্মা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সরাসরি অয়ন, এই যে গুলেনবাড়ি সিন্ড্রোমের কথা আমরা জানাচ্ছি, যেখানে পুনেতে একের পর এক মানুষ ভর্তি হচ্ছেন, বেশিরভাগই শিশুরা আক্রান্ত। বিগত 4 দিনে এই আক্রান্তের সংখ্যা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। একটু জানার চেষ্টা করব গুলেনবাড়ি সিন্ড্রোম সম্পর্কে এখনো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে কিছু কি বলা হয়েছে? দেখো শুক্লা, প্রথমত বলে রাখি তোমাকে যে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে একটি টিম ইতিমধ্যেই মুম্বাইয়ে পাড়ি দিয়েছে এবং সেখানে মুম্বাইয়ের যে স্বাস্থ্য মন্ত্রক রয়েছে অর্থাৎ মহারাষ্ট্র প্রশাসনের যে স্বাস্থ্য মন্ত্রক রয়েছে তাদের সঙ্গে যৌথভাবে একসাথে কাজ করার জন্য ইতিমধ্যেই 4 থেকে 5 জনের একটি টিম কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে তারা ইতিমধ্যেই মুম্বাইয়ে পৌঁছেছেন। তাদের মধ্যে 3 জন আজ সকালে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন এবং তারা খতিয়ে দেখছেন। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাকে বলে রাখি, যেমন যারা
নিউরোসার্জন রয়েছেন, নিউরো মেডিসিন বিশেষজ্ঞরা রয়েছেন, তারা বলছেন যে 8 থেকে 80 একাধিক যে বিভিন্ন বয়সের মানুষ আক্রান্ত হতে পারেন। কিন্তু একটা স্পেসিফিক্যালি তোমাকে বলে রাখি যে মুম্বাইয়ের ক্ষেত্রে যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে শিশুদের সংখ্যায় কিন্তু সব থেকে বেশি, এবং তারা আক্রান্ত হচ্ছেন দুটো কারণ এক্ষেত্রে বলা হচ্ছে চিকিৎসকদের তরফ থেকে। একটি স্পেসিফিক্যালি নির্দিষ্ট করা হয়েছে মুম্বাই স্বাস্থ্য মন্ত্রক, মহারাষ্ট্র স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে। সেখান থেকে তারা বলছেন যে জল থেকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকছে শিশুদের ক্ষেত্রে, প্রাইমারিলি কিন্তু এটা তারা অবজার্ভ করেছেন। এবং ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে আলাদা করে নির্দেশিকা জারি না করা হলেও খতিয়ে দেখতে কিন্তু ইতিমধ্যেই টিম পাঠানো হয়েছে। এবং এই গুলেনবারি যে সিনড্রোম, সেই সিনড্রোমের ক্ষেত্রে কিন্তু সরাসরি ডিরেক্টলি কোনো মানুষকে অ্যাটাক করে না, কোনো একটি সংক্রমণ আগে থেকে গেছে, তারপর সেই মানুষের ক্ষেত্রে অ্যাটাক করেছে গুলেনবারি। এইটাই কিন্তু এতদিন ধরে দেখা গিয়েছে। যারা নিউরো মেডিসিন বিশেষজ্ঞরা বলছেন যে যখন করোনা হানা দিয়েছিল গোটা বিশ্ব জুড়ে, সেই সময় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে করোনার সংক্রমণের পর গুলেনবারি সিনড্রোমে আক্রান্ত হয়েছেন বহু মানুষ। এই নজিরও কিন্তু সেই সময় ছিল। গুলেনবারি সিনড্রোমের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস বলা হচ্ছে যে ব্যাকটেরিয়া সংক্রমণ, ভাইরাসের সংক্রমণ, মানুষের একটা হিউম্যানোলজিক্যাল যে সিস্টেম, সেই সিস্টেমটাকে নষ্ট করে দেওয়া হয়, নষ্ট করে দেয় এই ভাইরাস। এবং পরিপাকতন্ত্রের যে জায়গা, একদমই তুমি আমাদের সঙ্গে থাকো অয়ন, আমরা এই বিষয় নিয়ে আরো একটু জানবো, কারণ চিকিৎসকেরা ঠিক কিভাবে দেখছেন বিষয়টিকে, এটা কতটা বিপজ্জনক, এতে কি কি হতে পারে, চিকিৎসা কি, রোগ নির্ণয় করার পদ্ধতি কি, আমরা সবটা নিয়েই জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিশিষ্ট চিকিৎসক রয়েছেন ডক্টর অঙ্কুর বণিক, নিউরো মেডিসিন বিশেষজ্ঞ। ডক্টর বণিক নমস্কার, স্বাগত আপনাকে জি 24 ঘন্টায়। যে জিবিএস নিয়ে আমরা কথা বলছি, এটা নিয়ে এখন খুব বেশি চর্চা চলছে। প্রথমে জানবো এই গুলেনবারি সিনড্রোম এটা অ্যাকচুয়ালি কি? হ্যাঁ, নমস্কার। গুলেনবেরি সিনড্রোম একটা নিউরোলজিক্যাল অসুখ, যেখানে আপনারা যেরকম বললেন যে কোনো একটা ব্যাকটেরিয়া বা ভাইরাসের সংক্রমণ থেকে হয়। ব্যাপারটা হচ্ছে আমাদের যে ইমিউনিটি, নর্মালি কোনো ইনফেকশন, সেটা ভাইরাস হোক বা ব্যাকটেরিয়া হোক, সেটা প্রতিরোধ করার জন্য আমাদের একটা ইমিউন সিস্টেম আছে। তো সাধারণত ইমিউন সিস্টেম ব্যাকটেরিয়া বা ভাইরাসের এগেনস্টেই কাজ করে। কখনো কখনো এই ইমিউন সিস্টেমটা একটু অ্যাবনর্মাল ভাবে বিহেভ করে, এবং সেই ইমিউনিটিটা আমাদের নিজস্ব যে কোষগুলো বা সেলগুলো আছে, সেই সেলগুলোকে অ্যাট্যাক করে। সেই রকম একটা কন্ডিশনে যখন আমাদের নিজেদের ইমিউনিটি, যেটা অরিজিনালি হয়তো কোনো জীবাণুর এগেনস্টে শুরু হয়েছিল, সেটা আমাদের নার্ভের গায়ে যে মায়েলিন শীথ বলে একটা কাভারিং আছে, সেই কাভারিংয়ের এগেনস্টে যখন আমাদের ইমিউনিটি চালিত হয়, করে একটা অ্যাবনর্মাল রিয়াকশন তৈরি হয়, তখন আমাদের গুলেনবেরি সিনড্রোম নামক রোগটি হয়। এটি সাধারণত ব্যাকটেরিয়া ভাইরাস সংক্রমণের জন্য ডিরেক্টলি রিলেটেড নয়, সংক্রমণের পরে যে ইমিউন রিয়াকশন, যে অ্যাবনর্মাল ইমিউন রিয়াকশন হচ্ছে, তার ফলশ্রুতি এই রোগটি দেখা দেয়। একদমই, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনার কাছ থেকে আরো এই বিষয়ে জানতে থাকবো। তবে তার আগে আপনাদেরকে একটু জানাই যে এই গুলেনবারি সিনড্রোমের কথা যখন আমরা বলছি, এই গুলেনবারি সিনড্রোমের লক্ষণ কি কি, আসুন প্রথমে সেগুলো আপনাদেরকে দেখাই, একটু জানানোর চেষ্টা করি। ঠিক কি কি লক্ষণ দেখে আপনি বুঝবেন, সিমটমস কি? কবজিতে ঝিনঝিন ভাব লক্ষ্য করা যাবে এর ফলে, সেই সঙ্গে হাত এবং পায়ে দুর্বলতা অনুভব করবেন আপনি, সার পাবেন না, হাঁটা চলার ক্ষেত্রেও কিন্তু ভারসাম্য যেটা দরকার হয় তার অভাব লক্ষ্য করা যায়, সিঁড়িতে উঠতে অসুবিধা হবে, এই সমস্তগুলো লক্ষ্য করা যায়। কথা বলা, চিবোনো, খাবার গিলতে সমস্যা হয় এর জন্য, দৃষ্টিতেও সমস্যা হয়, ডাবল ভিশন এর ফলে লক্ষ্য করা যায়, গা হাত পায়ে ব্যথা, এবং এই ব্যথার পরিমাণ রাতের দিকে ক্রমশ বাড়ে, সেই সঙ্গে মলমূত্র ত্যাগের ক্ষেত্রে সমস্যা হয়, অসুবিধা হয়, সামলানোর ক্ষেত্রে, হোল্ড করার ক্ষেত্রে সমস্যা হয়, বুক ধরফর করবে আপনার, এই সমস্ত সিমটমসগুলো কিন্তু লক্ষ্য করা যায়। সেই সঙ্গে ব্লাড প্রেশার সেটা লো হয়ে যায়, এই লক্ষণগুলো দেখে বোঝা যায় যে গুলেনবারি সিনড্রোম। সেই সঙ্গে অবশ্যই শ্বাস নিতে সমস্যা হতে পারে এর জন্য, এবং আক্রান্ত হওয়ার পর 2 সপ্তাহের মধ্যে অবস্থার অবনতিও হতে শুরু করে। তাহলে বুঝতে পারছেন যে কতটা জরুরি ক্ষেত্রে আর্লি ডায়াগনোস, অর্থাৎ দ্রুত কিন্তু এই রোগ নির্ণয়ের দরকার হয় এই ক্ষেত্রে। এবার একটু জানানোর চেষ্টা করব, এটা অ্যাকচুয়ালি যখন আমরা আলোচনা করছি, এটা কেমন ধরনের রোগ? প্রত্যেকটি রোগের ক্ষেত্রে একটা নেচার রয়েছে, একটা ক্যারেক্টার রয়েছে, চরিত্র রয়েছে। এটি কেমন রোগ আসুন দেখাই আপনাদেরকে, কেমন রোগ এই গুলেনবারি সিনড্রোম, আপনাদেরকে সেটাই এবার দেখানোর চেষ্টা করছি। অ্যাকিউট ইনফ্ল্যামেটরি পলির্যাডিকিউলো নিউরোপ্যাথি, এটি হচ্ছে এই রোগটি। এই রোগ একগুচ্ছ নার্ভে আঘাত আনার কারণেই কিন্তু এই
রোগটা হচ্ছে বা এটা যে কারণে হচ্ছে সেটাই আপনাদেরকে আমরা জানাচ্ছি, এবং এর প্রভাব কি। এই রোগের ফলে যেটা হয় সেটা হচ্ছে প্রতিরোধ ক্ষমতা কমে আসে এবং সেই সঙ্গে বিভিন্ন স্নায়ু আক্রান্ত হয়। এই রোগের জন্য স্নায়ু প্রবাহ থমকে যেতে পারে, নর্মাল যে অ্যাক্টিভিটি সে কারণে কিন্তু আমরা এর ফলে করতে পারি না বা পারবো না, বেশি দুর্বল হয়ে যায়। এর জন্য ন্যাচারাল যে কাজকর্মগুলো করতে হয় সেগুলো করার ক্ষেত্রে এই রোগ কিন্তু বাধা দান করে, এর ফলে প্যারালাইসিস হওয়ার সম্ভাবনাও কিন্তু হয়ে যায়, আর এর জন্য মৃত্যু পর্যন্ত হতে পারে। এবার আপনাদেরকে জানাবো যে এটি হলে পরে ঠিক কি চিকিৎসা দরকার, কিভাবে আপনি চিকিৎসার মাধ্যমে সুস্থ হতে পারবেন, কি করা উচিত এই সময়তে। আসুন দেখাই আপনাদেরকে চিকিৎসা কি রয়েছে। আইভি ইমিউনোগ্লোবিউলিন প্রয়োগ করা হয় এই ক্ষেত্রে, গুলেন-বারি সিনড্রোমের ক্ষেত্রে প্লাজমা এক্সচেঞ্জ পদ্ধতি ব্যবহার করা হয় এর জন্য। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে এই রোগটি নিয়ে আতঙ্কিত নয়, দ্রুত চিকিৎসা করতে হবে। সেই সঙ্গে কিন্তু দ্রুত চিকিৎসার মাধ্যমেই কিন্তু সুস্থ হওয়া যায়, আর যদি দ্রুত চিকিৎসা না হয় তাহলে মৃত্যু পর্যন্ত হতে পারে, এমনটা কিন্তু বলছেন চিকিৎসকেরা। আমরা এই বিষয় নিয়ে আরও জানি, আসুন কথা বলি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন শর্মা। অয়ন, তুমি যেমনটা জানাচ্ছিলে যে স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে পুরো বিষয়টি নিয়ে চিন্তাভাবনা চলছে, এবং এই যে এই রোগটা নিয়ে যখন আমরা আলোচনা করছি, এটা কি কিছু নতুন রোগ, নাকি আফটার করোনার পর এই রোগের এই ধরনের ক্যারেক্টার একটু একটু বদলে গিয়েছে বলে মনে করা হচ্ছে? এখনো পর্যন্ত সর্বশেষ আপডেট কি রয়েছে? একেবারে শুক্লা, তোমাকে বলে রাখি যে এই যে গুলেন-বারি সিনড্রোমের কথা বললে যে নতুন কোনো রোগ কিনা, তোমাকে বলে রাখি যে এই ধরনের একেবারে রোগের উৎপত্তি কিন্তু এর আগেও দেখা গিয়েছিল, আচ্ছা নতুন নয়। কলকাতাতেও কিন্তু এর আগে বহু মানুষ আক্রান্ত হয়েছিলেন এই গুলেন-বারি সিনড্রোমে, এবং সেই দেখাতে দাঁড়িয়ে ইতিমধ্যেই কিন্তু সেন্ট্রাল একেবারে বলা যায় যে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে ক্ষতি দেখা হচ্ছে। তুমি দেখেছিলে যে করোনার বিভিন্ন প্রকারভেদ, বিভিন্ন টাইপ দেখা গিয়েছিল। এবার এই গুলেন-বারি সিনড্রোমে মুম্বাই এত মানুষ আক্রান্ত হয়েছেন, প্রায় ৭৩ জন আক্রান্ত হয়েছেন, ২৬ জন বিগত ৪ দিনে আক্রান্ত হয়েছেন, ১৪ জন ভেন্টিলেশনে রয়েছেন। অর্থাৎ এখানে দাঁড়িয়ে যেমনটা দেখা গিয়েছিল যে করোনার মিউটেশন হয়েছিল, যেমনটা গুলেন-বারি সিনড্রোমের যে ব্যাকটেরিয়া, যে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, সেক্ষেত্রে এর কোনো মিউটেশন হয়েছে কিনা সেটা কিন্তু জেনোম সিকোয়েন্সিং এর কথাও ইতিমধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে ইতিমধ্যে ভাবা হচ্ছে। অর্থাৎ কেন এত আউটব্রেক সেটা কিন্তু ইতিমধ্যে ক্ষতি দেখা হচ্ছে। অর্থাৎ আগেও ছিল, আবারও নতুন করে আক্রান্ত হচ্ছে, কিন্তু এত বাড়বাড়ন্ত, এত স্প্রেড হওয়ার ক্ষমতা কেন, সেটার কোনো কি মিউটেশন হয়েছে কি, সেই বিষয়টা কিন্তু ইতিমধ্যেই ক্ষতি দেখা হওয়ার জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে টিম মুম্বাই পৌঁছে গিয়েছে। তারা এই যে যারা আক্রান্ত হয়েছে তাদের থেকে এই জায়গা থেকে আসবো, কেন এটা কি আউটব্রেক হয়েছে নাকি মিউটেশন হয়েছে, কেন এর বাড়বাড়ন্ত, কেন এই বিষয় নিয়ে এখন আলোচনা চলছে, আমরা সেই বিষয় নিয়ে জানি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন চিকিৎসক ডক্টর বণিক। ডক্টর বণিক, একটু আপনার কাছ থেকে এটা জানার চেষ্টা করবো যে এই বিষয় নিয়ে যখন আমরা এত আলোচনা করছি, এটা কি সত্যি কোনো জেনেটিক মিউটেশন হয়েছে, এর আউটব্রেকটা এখন এত কেন বেশি, এবং সাধারণ মানুষের জন্য কি বলবেন? অনেকে হয়তো এই নামটা শোনেনি, সেক্ষেত্রে তারাই বা কি করবেন, আতঙ্কিত হবেন, চিকিৎসকের কাছে যাবেন তো তাহলে কখন যাবেন, কিভাবে বুঝবেন, একটু যদি ছোট করে বলেন আমাদেরকে। ঠিক, আমাদের কাছে যেটা বলা, জিবি সিনড্রোম একটা নতুন রোগ নয়। জিবি সিনড্রোম বহুদিন ধরেই আমাদের ভালো রকম ভাবেই জানা একটি রোগ। যে কোনো সংক্রমণ বা ইনফেকশনের কিছুদিন পর জিবি সিনড্রোম নামক রোগটি হয় এই ইমিউন অ্যাবনর্মালিটির জন্য। এই জিবি সিনড্রোম রোগটি সাধারণত হয় হচ্ছে একটা মোটর উইকনেস, মানে পেশেন্টের হাঁটতে চলতে পায়ে হাতে জোর কম পাবে, এবং তার সাথে আমাদের মুখের বা ক্রেনিয়াল নার্ভসগুলো অ্যাফেক্টেড হতে পারে, যার কারণে চোখের সমস্যা, গিলতে সমস্যা, চোখ বন্ধ করতে অসুবিধা, মুখ বেঁকে যাওয়া ইত্যাদি এগুলো হতে পারে। এই সিমটমগুলো যদি আপনার কোনো ইনফেকশন বা জ্বর হয়ে থাকে তার ৭ থেকে ১০ দিনের মধ্যে হয়, তাহলে এই জাতীয় রোগ হতে পারে বলে আপনাদের আর্লি সেটাকে ডায়াগনোজ করতে হবে, এবং সঙ্গে সঙ্গে আপনাদের নিউরোলজিস্টের সাথে পরামর্শ করতে হবে। এবার সেকেন্ড পার্টটায় আসি, যে কোনো মিউটেশন হলো না করোনার এফেক্ট হলো, কি কারণে এখন জিবি সিনড্রোম বেশি আমরা ডায়াগনোজ করছি বা কেন এরকম আউটব্রেক হচ্ছে, সেইটা সত্যি কথা বলতে পিন পয়েন্ট করে বলা খুব মুশকিল যতক্ষণ না এটা নিয়ে অপটিমাম রিসার্চ হচ্ছে। কিন্তু সেটা যতক্ষণ না এক্স্যাক্টলি জানা যাচ্ছে, হয়তো সবকিছুই কন্ট্রিবিউট করছে, তার সাথে আমাদের রোগটি সম্পর্কে নলেজ এবং আমরা বেশি খেয়াল রাখছি রোগটার জন্য, এটাও হতে পারে।
কিন্তু বেশি ইম্পর্টেন্ট আমাদের হচ্ছে নিজেদের সচেতন থাকা, এবং এইটা মনে রাখা খুব দরকার যে জিবি সিনড্রোমের জন্য আতঙ্কিত হওয়ার কিছু নেই। রোগটি যেমন খারাপ হতে পারে, ঠিক কথাই, আমাদের শ্বাসনালীকে এফেক্ট করতে পারে এবং রোগটিতে কিছু পেশেন্ট মারা যেতে পারে বলে জানা আছে, ঠিক কথাই, কিন্তু সেটার পার্সেন্টেজ কিন্তু অনলি মাত্র 5%। অ্যাটলিস্ট 70 থেকে 80% পেশেন্ট ইউজুয়ালি রিকভার করেন। রোগটি একটু আনকমন এবং ওই ট্রিটমেন্টটা একটু অন্য প্রকারের, যেখানে আমরা আইভিআইজি নামক ওষুধটি দিই, সেই জন্য একটু আলাদা রকমের। কিন্তু আলাদা রকমের রোগ মানে এই নয় যে রোগটি হওয়া মানেই সঙ্গে সঙ্গে মৃত্যু অবধারিত বা আতঙ্কিত হওয়ার কিছু আছে। যখনই কোনো ইনফেকশন বা সংক্রমণ বেশি হয়, তার ফলশ্রুতি তার পরবর্তীকালে এই জাতীয় ইমিউন রোগ বাড়তে পারে, হয়তো সেরকম কিছু একটাই হয়েছে। কিন্তু আমাদের দর্শক বন্ধুদের যেটা বলার, এই রোগটির সিমটম সম্পর্কে আপনারা একটু সচেতন থাকুন। হাঁটতে চলতে যদি অসুবিধা হয়, হাতে পায়ে যদি মনে হয় জোর কম পাচ্ছেন, খেতে চোখের কোনো সমস্যা, ডক্টর বণিক, এগুলো তো অনেক ক্ষেত্রেই আমরা একটু অ্যাভয়েডই করে থাকি। মানে হাতে পায়ে ব্যথা হলে, গা অসাড় লাগলে পরে আমরা ভাবি যে আমরা কোথাও গিয়ে হয়তো উইক হয়ে যাচ্ছি, প্রচন্ড স্ট্রেস হচ্ছে, সে কারণে আমরা খাওয়ার দাওয়ার একটু ঠিক করে খাওয়ার চেষ্টা করি, ব্যথাগুলোকে আমরা অতটা তোয়াক্কা করি না। তো সেক্ষেত্রে কি স্পেশাল কোনো ব্যাপার রয়েছে যে ক্ষেত্রে ব্যথা অন্য ব্যথা থেকে এই ব্যথাকে আলাদা করা যাবে? এটা খুবই ভালো প্রশ্ন। এটা সাধারণ লোকের এটাই একটা প্রবলেম, অনেক ক্ষেত্রেই হয় ব্যাপারটা তাড়াতাড়ি আইডেন্টিফাই করা। আপনি তো নিজে আইডেন্টিফাই না করলে আপনি মেডিকেল অ্যাটেনশন সিক করবেন না বা আপনার ডাক্তারের কাছে যাবেন না। এই রোগের বিশেষত্ব হচ্ছে দুর্বলতা তো আমাদের সবারই কম বেশি হয়েছে, কিন্তু যখন সত্যি সত্যি কোনো অবজেক্টিভ সাইন থাকবে উইকনেসের, যেমন সত্যি আমরা সিঁড়ি উঠতে একদমই পারছি না, যখন আমরা সত্যি হাঁটতে গিয়ে আমাদের পা থেকে চটি খুলে যাচ্ছে, হাতের ওপর মাথাটা তুলে চুলটা আঁচড়াতে পারছি না, খাবারটা গরজটা মুখে নিয়ে আমরা দিতে পারছি না, এরকম যখন এত লেভেলে যদি চলে যায়, বা যখন আমরা এই রোগটা সম্পর্কে ওয়াকিবহল হয়েছি, যদি আমাদের একটা সত্যি 2 সপ্তাহের মধ্যে কোনো জ্বরের হিস্ট্রি থেকে থাকে, তাহলে অল্প স্বল্প সিমটমগুলোকেও আমরা উপেক্ষা করব না, সঙ্গে সঙ্গে আমরা আমাদের নিউরোলজিস্টের সাথে পরামর্শ করব। নিউরোলজিস্টরা জিবি সিনড্রোম সম্পর্কে যথেষ্টই ওয়াকিবহল, এবং সব জায়গাতেই, সব রকম সরকারি বেসরকারি সব রকম হাসপাতালই জিবি সিনড্রোম তাড়াতাড়ি ডায়াগনোজ করা এবং তার জন্য যা চিকিৎসা শুরু করার, সেটা সব রকম ব্যবস্থাই আছে। সরকারি হাসপাতালগুলোতেও আইভিআইজি অ্যাভেলেবেল আছে। তো সেক্ষেত্রে অসুবিধা হওয়ার কথা নয়। আমাদের সরকারি হাসপাতালে অনেক সময় বোঝা যাচ্ছে, অর্থাৎ আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা করাতে হবে, দ্রুত ডায়াগনোজ করতে হবে, এমনটাই বলছেন ডক্টর বণিক। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। অয়ন, তোমাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।